শুরুতে জানিয়ে দেব ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হয়েছেন পেজেশকিয়ান। জানিয়ে দেব গাজায় কোনো বিদেশি সৈন্য থাকতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি হামাসের। এদিকে ইসরায়েলি হামলায় সাংবাদিক সহ ২৭ ফিলিস্তিনি নিহত। জানিয়ে দেব ভয়ঙ্কর নিষিদ্ধ অস্ত্র বানাচ্ছেন পুতিন, টার্গেট হবে এবার পশ্চিমারা। সর্বশেষ জানিয়ে দেব একমাত্র ঈশ্বরই পারেন আমাকে নির্বাচন থেকে সরাতে, ঘোষণা বাইডেনের। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী সংস্কারবাদী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান জয়লাভ করেছেন। শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে পেজেশকিয়ান ১,৭০,০০,০০০ এবং তার রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী সাইদ জালালি ১,৪০,০০,০০০ ভোট পেয়েছেন বলে বেসরকারিভাবে জানা গেছে। এবারের ভোটারের উপস্থিতিও ছিল বেশি, প্রায় ৫০% ভোটার ভোট দিয়েছেন। এর আগে ২৮ জুন অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৪০%। ভোট প্রদানের কর্মসূচি শেষ হওয়ার পরপরই গণনা শুরু হয়। গত ২৮ জুন নির্বাচিত অনুষ্ঠানে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে কেউ এককভাবে শতকরা ৫০%-এর বেশি ভোট না পাওয়ায় নির্বাচন রান অফে গড়ায়। ২৮ জুন নির্বাচনে ২,৪৫,০০,০০০ ভোটার ভোট দেন। এরই মধ্যে সংস্কারপন্থী প্রার্থী পেজেশকিয়ান পান ১,৪০,০০,০০০ ভোট। অন্যদিকে সাবেক প্রধান পরমাণু আলোচক ও বিপ্লবের মূলনীতির অনুসারী সাইদ জালালি পান ৯৪,০০,০০০ ভোট। এদিকে গাজায় কোনো বিদেশি সৈন্য থাকতে দেওয়া হবে না, হুঁশিয়ারি হামাসের। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস বলছে, ফিলিস্তিনের জনগণের ইচ্ছাকে অগ্রাহ্য করে এমন কোনো পরিকল্পনা গাজায় বাস্তবায়ন করতে দেব না। এক বিবৃতিতে শুক্রবার হামাস জানায়, আমরা যে কোনো নামে বা অজুহাতে গাজায় বিদেশি সৈন্য প্রবেশের কোনো প্রস্তাব জোরালোভাবে প্রত্যাখ্যান করছে। বিবৃতিতে আরও বলা হয়, ফ্যাসিবাদী আগ্রাসনকে পরাজিত করার পর গাজা উপত্যকার প্রশাসন হবে পুরোপুরি ফিলিস্তিনি বিষয়। আমাদের ফিলিস্তিনি জনগণই এর সকল বিষয় সিদ্ধান্ত নেবে। এতে আরও বলা হয়, ফিলিস্তিনি জনগণ কোনো ধরনের অভিভাবকত্ব কিংবা বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো সমাধান মেনে নেবে না। গাজা যুদ্ধের পর সেখানে কোনো ধরনের প্রশাসন প্রতিষ্ঠিত হবে তা নিয়ে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলো নানা রকম মন্তব্য করে যাচ্ছেন। এই প্রেক্ষাপটে হামাস এই বিবৃতি দিল। এদিকে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া শুক্রবার দোহায় কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতি এবং হামাসের হাতে আটক ১২০ পণবন্দির মুক্তি নিশ্চিত করার আলোচনা চালিয়ে যাচ্ছে। হামাস জোর দিয়ে বলেছে, যে কোনো চুক্তিতে অবশ্যই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের বিষয়টি থাকতে হবে। এদিকে ইসরায়েলি হামলায় সাংবাদিক সহ ২৭ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ৯ মাস ধরে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮,০০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন ৮৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি। গত ২৪ ঘন্টায় ইসরায়েলের হামলায় আরও ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার ভোর থেকে চালানো হামলায় ২ জন ফিলিস্তিনি সাংবাদিক সহ ২৭ জন নিহত হয়েছেন। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে জেনিনে ইসরায়েলি অভিযান নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলা শুরুর পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩৮,০১১ জন। অন্যদিকে হামলায় আহত হয়েছেন অন্তত ৮৭,৪৪৫ জন। গত বছরের ৭ই অক্টোবর ইসরায়েল গাজায় ঢোকে শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ওই হামলায় নিহত হয় ১২ শতাধিক ইসরায়েলি। ২ শতাধিক ইসরায়েলিকে পণবন্দি করে নিয়ে গাজায় নিয়ে আসে ফিলিস্তিনি যোদ্ধারা। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচার হামলা শুরু করে দখলদার দেশ ইসরায়েল। তাদের হামলা থেকে রেহাই পায়নি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ কিংবা গির্জার মতো বেসামরিক স্থাপনা। ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগই নারী ও শিশু। হামলার পর থেকে বিভিন্ন ধ্বংসস্তূপে চাপা পড়ে অনেকেই নিখোঁজ রয়েছেন, মারা গেছেন বলেও ধরে নেওয়া হচ্ছে অনেকের কথা। এদিকে নিষিদ্ধ ভয়ঙ্কর অস্ত্র বানাচ্ছেন পুতিন, টার্গেট পশ্চিমারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খেল বোঝা খুব মুশকিল। যখনই মনে হয়েছে পশ্চিমারা পুতিনের টুটি চেপে ধরেছেন, ঠিক তখনই অন্য কৌশলে পথ খুঁজে নিয়েছেন তিনি। এবার দাবার ছকের খেলায় নতুন করে চেকমেট দিলেন পুতিন। স্নায়ুযুদ্ধের সময় থেকে নিষিদ্ধ মিসাইল বানানোর নির্দেশ দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে এক চুক্তির কারণে এতদিন পর্যন্ত মাঝারি পাল্লার ওই মিসাইল বন্ধ রেখেছিল ওয়াশিংটন ও মস্কো। তবে এবারে উল্টো পথ বেছে নিয়েছেন পুতিন। ৪ দশকেরও বেশি সময় ধরে চলা স্নায়ুযুদ্ধের সময়
1988 সালে সোভিয়েত ইউনিয়নের সাবেক নেতা মিখাইল গর্বাচেভ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগান ঐতিহাসিক চুক্তি করেছিলেন। ওই চুক্তি অনুযায়ী 500 থেকে 5500 কিলোমিটার মাত্রার স্থল থেকে নিক্ষেপণযোগ্য পরমাণু বোমা বা প্রচলিত মিসাইল ছোড়া নিষিদ্ধ করা হয়েছিল। আনুষ্ঠানিকভাবে ওই চুক্তি ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা INF নামে পরিচিত। তবে 2019 সালে রাশিয়ার উপর চুক্তি ভঙ্গের দায় চাপিয়ে চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। পুতিন এবার নিষিদ্ধ ঘোষিত মাঝারি পাল্লার সেই মিসাইল উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। শুক্রবার রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠকে পুতিন বলেছেন, আমাদের এই স্ট্রাইক সিস্টেমগুলো উৎপাদন শুরু করবে এবং তারপর প্রকৃত পরিস্থিতির উপর ভিত্তি করে আমাদের চুক্তি ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজন হলে কোথায় স্থাপন করা হবে সেই সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে। চুক্তি কার্যকর হয়ে যাওয়ার পর রাশিয়া এখনও এই ধরনের মিসাইল বানায়নি বলে জানিয়েছে ভ্লাদিমির পুতিন। ওই চুক্তি থেকে বেরিয়ে আসার পর যুক্তরাষ্ট্র এই ধরনের মিসাইল উৎপাদনের দিকে নজর দিয়েছে। চলতি বসন্তে ফিলিপাইনের সঙ্গে সামরিক মহড়া ও মিসাইল ব্যবস্থাপনায় পরীক্ষা চালায় মার্কিন সেনাবাহিনী। সেই কথা উল্লেখ করে পুতিন বলেন, আজ এটা জানা যায় যে যুক্তরাষ্ট্র শুধু এই ক্ষেপণাস্ত্র সিস্টেমগুলো তৈরি করে না, ইতিমধ্যে সেগুলো মহড়ার জন্য ডেনমার্কে নিয়ে এসেছেন। অতি সম্প্রতি ঘোষণা করা হয় এই ব্যবস্থা ফিলিপাইনে মোতায়েন হয়েছে। ইউক্রেনের ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। INF থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া তারই একটি জ্বলন্ত উদাহরণ। অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখন কেবল একটি চুক্তি হয়েছে। নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন চুক্তি অনুযায়ী দুই দেশে 1500 পরমাণু ওয়ারহেড, 700 মিসাইল এবং বোমারু বিমানের বিষয় মোতায়েন করতে পারবে না। তবে 2026 সালে সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। এরপর কি হবে তা কেউই জানে না। একমাত্র ঈশ্বর ছাড়া আমাকে কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না, ঘোষণা বাইডেনের। একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর পারবেন আমাকে নির্বাচন থেকে সরাতে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গত 27 জুন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে ধরাশয়ী হওয়ার পর থেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে বাইডেনের উপর চাপ বাড়ছে। এরপর তিনি এই কথা জানিয়েছেন। শুক্রবার এক সাক্ষাৎকারে বাইডেন জানান, এসব চাপ তিনি গুরুত্ব দিচ্ছেন না এবং একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর এসে বললে তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন, তাছাড়া তিনি কারোর কথায় প্রার্থিতা প্রত্যাহার করবেন না। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম ABC নিউজকে এক সাক্ষাৎকার দেন মার্কিন প্রেসিডেন্ট। সাক্ষাৎকারে বাইডেন বলেন, তার রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েকজন সদস্য চাইছেন তিনি যেন নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। তার এ বিষয়ে প্রতিক্রিয়া কি? এর জবাবে বাইডেন বলেন, আমি প্রার্থিতা প্রত্যাহার করছি না। স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বর এসে আমাকে প্রার্থিতা প্রত্যাহারের আদেশ দেন, তাহলেই আমি প্রার্থিতা প্রত্যাহার করতে পারি, অন্যথায় প্রার্থিতা প্রত্যাহার করব না। শুক্রবার নিজ শহর উইসকনসিনে ডেমোক্রেটিক পার্টির ভোটারদের সঙ্গে একটি সমাবেশে যোগ দেন বাইডেন। এ সময় কর্মসূচির ফাঁকে ABCকে সাক্ষাৎকার দেন তিনি। ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশয়ী হওয়ার পর থেকে যেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন বাইডেন, তাতে এই সাক্ষাৎকারটি তার জন্য বড় পরীক্ষা বলে উল্লেখ করেছেন অনেকেই। মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর আয়োজনে গত 27 জুন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মাধ্যমে নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে দেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি ও অভিবাসন ইস্যুতে বাইডেনের তীব্র সমালোচনা করে ট্রাম্প। তবে চুক্তি দিয়ে সেসব সমালোচনা খণ্ডন করতে অনেকটাই ব্যর্থ হয় বাইডেন।